আজকের 8 নং বর্তোয়ালি মণ্ডলের উদ্যোগে এখানে যে যোগদান সভার আয়োজন, প্রায় ছুঁই 1000 জনের যে যোগদান ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে এই নাগরজোলা বাস স্ট্যান্ডের কাছে। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং 7 রামনগর বিধানসভার যিনি মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, উনি আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সভাপতি, এখানে প্রভারী হিসাবে, এবং আমাদের যে আরবান কমিটির যিনি সেক্রেটারি বর্তোয়ালি মণ্ডলে প্রভারী হিসেবে আছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, কর্পোরেটর 39 নম্বর ওয়ার্ডের শ্রী অলোক রায় মহোদয়, 40 নম্বর ওয়ার্ডের শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়া, 34 নম্বর ওয়ার্ডের শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী কর্পোরেটর শ্রী অভিজিৎ মল্লিক 33 নম্বর ওয়ার্ডে, আমাদের কর্পোরেটর 20 নম্বর ওয়ার্ডের রত্ন দত্ত মহোদয়া। এখানে যার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান আমাদের 8 নং বর্তোয়ালির সম্মানিত সভাপতি শ্রী শ্যামল কুমার দেব মহোদয়, এবং এখানে আমার সামনে অন্যান্য যারা বিভিন্ন পদে আসীন আছেন মণ্ডলের, ডিস্ট্রিক্টের এবং রাজ্যের, এবং বিশাল সংখ্যায় যে উপস্থিত মা বোনেরা, ভাইয়েরা এবং মেয়েরা যারা উপস্থিত আছেন, এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমার পূর্ববর্তী বক্তারা এখানে বিশদভাবে আলোচনা করেছেন যে সত্যি আজকের দিনটা কিন্তু একটা রিমার্কেবল ডে বলা যায়। আমরা 45 বছর পার হয়ে ভারতীয় জনতা পার্টি 46তম বর্ষ ভারতীয় জনতা পার্টি আমরা পালন করছি আজকের দিনে। আমরা তার ইতিহাস আমরা জানি। 1951 সনে 21শে অক্টোবর আমাদের যে পূর্বসূরি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার চেষ্টায় ভারতীয় জনসংঘ তখন তৈরি হয়েছিল, এবং পরবর্তী সময় আমাদের ভারতরত্ন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে 1980 সনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় আজকের দিনে। ভাবলে অবাক হয় এক সময় যে 4 বছর পর, অর্থাৎ 1984 সনে যখন পার্লামেন্টারি ইলেকশন হয়, মাত্র 2টো সিট পেয়েছে। আর আজকে সেই 2 সিটের জায়গায় গত বছর আমাদের 303 ছিল, সেই জায়গায় এখনো আমাদের 240। মানে কোথায় 2, অনেকে কটূক্তি করত, আর সেই জায়গায় এখন সারা ভারতবর্ষের যে 28টা রাজ্য আছে এবং 3টা যে আমাদের ইউনিয়ন টেরিটরি আছে, তার মধ্যে প্রায় সব জায়গায় বলা যায় 20টা জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আছে। সব দিকে বিবেচনা করলে এখন পর্যন্ত যা দেখা যায় যে আমাদের রাজ্যসভায় প্রায় 98 জন আমাদের রাজ্যসভার সদস্য আছে। তাছাড়া 1656 জন নির্বাচিত এমএলএ আছে। শুধু তাই নয়, 165 জন বিধান পরিষদের সদস্য রয়েছে। তো সেই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি, সারা ভারতবর্ষের মধ্যে এত বড় একটা বৃহৎ পার্টি
আজকে যারা এখানে যোগদান করেছেন, বিভিন্ন পার্টি থেকে আপনারা এসেছেন, আমি ওনাদেরকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাচ্ছি। এবং ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, সেটা আমি নির্দ্বিধায় আমি বলতে পারি। ভারতবর্ষের সমস্ত ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ এখন দেখছে যে ভারত এখন কোন দিকে যাচ্ছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব কঠোর সিদ্ধান্ত উনি নিচ্ছেন, আগে কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকারের প্রধান সেইভাবে চিন্তাই করেন। কিছুদিন আগেও আপনারা যে আমাদের ওয়ার্ক বোর্ডের যে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, সেটা আগে কোনোদিন মানে আমি ভাবতেও পারি না। এই নিয়েও অনেক কথা, কি হবে। তো এই ওয়ার্ক বোর্ডের এখন সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাই বোনেরা, তারা পর্যন্ত খুশি। এবং মুসলিম প্রধান বহু রাষ্ট্রের মধ্যে এই ওয়াকফ বোর্ডের, ভারতবর্ষে যেভাবে তাকে ছলে বলে কৌশলে কংগ্রেস এবং ইউপিএ সরকারের সময়ে কিছু ব্যক্তিগত কিছু লোকের স্বার্থের জন্য এটাকে এইভাবে আইন ওনাদের মতো করে তৈরি করেছিল, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটাকে সংশোধন করে গরিব মানুষদের জন্য, যারা ওয়াকফ বোর্ডের জমি নিয়ে যারা এতদিন ধরে সাদ আল্লাস করেছে, তাদের কিন্তু কোমর ভেঙে গেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 3 তালাক নিয়ে, আমরা সবাই জানি 3 তালাক আমাদের মুসলিম বোনেরা মায়েদের উপর একটা অদ্ভুত যে এক আইন, সে আইনের কারণে তাদের উপর কি নির্যাতন হতো, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীজি কুঠারাঘাত করেছেন। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জম্মু এন্ড কাশ্মীর নিয়ে আমরা কত কথা শুনেছি। একই দেশের মধ্যে 2 প্রধান, 2 বিধান, তো হতে পারে না। সেই জায়গায় 2 নিশান, সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়ে সেখানে প্রাণ বলিদান হয়েছেন শুধু তার বিরোধিতা করতে গিয়ে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি 370 যে ধারা, সেটাকে উনি বিরোধ করেছেন। একটার পর একটা, কোনো জায়গার মধ্যে কোনো কম্প্রোমাইজ করেননি। এবং এতদিন ধরে আমরা যে রাজনীতি আমরা দেখতাম, সেটা কেন্দ্রের রাজনীতিই বলুন, রাজ্যের রাজনীতিই বলুন, যে ডাইনেস্টি ভিত্তিক যে রাজনীতি, সেই জায়গার মধ্যেও কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন। এবং সমস্ত সরকার, আপনারা আগের যতগুলো সরকার আছে, ভ্রষ্টাচারে ভরা, সমস্ত জায়গায় ভ্রষ্টাচার, মানে রাজনীতি করতে হবে, ভ্রষ্টাচার থাকতে হবে। এবং রাজনীতি করে এই কারণে, এই যে একটা পরিবেশ, সেই জায়গার থেকে বেরিয়ে বলছে যে এছাড়াও রাজনীতি করা যায়, স্বচ্ছ রাজনীতি করা যায়, স্বচ্ছ প্রশাসন মানুষের কাছে দেওয়া যায়। সেইভাবে আমাদের রাজ্য সরকারও আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কারণ বহুদিনের এই সমস্যা, এবং বিশেষ করে এখানে 35 বছরের রাজত্বে যেভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ বাদ নেই, কোথায় কোথায় আমরা দেখতাম। এই নাগের জলার মধ্যেও আপনারা দেখতেন, এদিক দিয়ে তো আমরা গাড়ি নিয়ে আমি প্রায়ই যেতাম, স্কুটার নিয়ে যেতাম, কি অবস্থা ছিল আমরা মাঝে মাঝে ভুলে যাই কি অবস্থা ছিল এখানে। সেই জায়গায় কিন্তু এখন একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমি একটা উদাহরণ দিলাম, এখানে এটা টিপ অফ দ্য আইসবার্গ। সারা ত্রিপুরার মধ্যে এই ধরনের একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। কারণ মানুষ শান্তি চায়, মানুষ চায় না কোনো জায়গার মধ্যে হইচই থাকুক, গন্ডগোল থাকুক, মাঝে সাঝে খবর আসে, কিন্তু ইমিডিয়েটলি আমরা কিন্তু সেই দিকে আমরা নজর দেই, দেওয়ার পরে সেখানে সমস্যার সমাধান করি। কারণ এতদিন ধরে কমিউনিস্টরা যে মাইন্ডসেট মানুষের মধ্যে মানে ঢুকিয়েছে, এইভাবে বুঝি রাজনীতি করতে হয়। কংগ্রেসও সেরকম, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করা, চোখ টিপ দিয়ে কথা বলা,
সামনে একটা বাজে শব্দ লাগানো, সেন্টেন্সের পরে পেছনে আরেকটা বাজে শব্দ লাগানো, আর তার আশেপাশে যেসব লোক থাকে ওরও করতালি দেয়, ভাবে না জানি কত বড় নেতা। কিন্তু আমরা জানি এরা ভ্রষ্টাচারে ভর্তি, এবং এই রাজনীতির ভিতরে অনেক লোক পেছনে ছুটত, নানা রকম নাটক অঙ্গভঙ্গি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানে সেই জায়গা থেকে আজকে আমরা একটা জায়গায় আমরা এসেছি। মানুষ এই ধরনের নাট্যকারদের প্রয়োজন নেই, এখন বুঝে গেছে এখন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন যে নোটার সাথে কমিউনিস্টরা এখন যুদ্ধ করছে, নোটার সাথে, নোটার থেকেও কম ভোট পাচ্ছে ওরা, এখনো বলছে যে না আমরা চলে আসবো আগামী দিন। এবং যাদের রক্তে আজকে এত এত লোক খুন হয়েছে যে পার্টির, তারা কি হাত মিলিয়েছে এখানে কমিউনিস্টদের সাথে? ভাবা যায় কোনোদিন? কি জবাব দেবে ওই সব ব্যক্তিদের? আমার মনে আছে সাউথে একবার গিয়েছিলাম, একটা লিস্ট আমাকে দিল, অবিভক্ত সাউথে প্রায় 69 জনের একটা লিস্ট, কতজনকে খুন ওরা করেছে সমস্ত জায়গায়, সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন জায়গায়। আমাদের ভারতীয় জনতা পার্টি চানমোহন ত্রিপুরা থেকে আরম্ভ করে মানে বাদ যায়নি, কত লোককে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু সাদা কুর্তা পরে বিভিন্নভাবে সমাজতান্ত্রিক কথা বলে এমন একটা হাবভাব দেখাতো যে সাধারণ মানুষের জন্য, শ্রমজীবী মানুষের সরকার, গরিব খেটে খাওয়া মানুষদের সরকার, এগুলো বলত। এবং যারা মালিক শ্রমিক তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। আমাদের পণ্ডিত দীনদয়ালজি বারবার বলছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এই দেশকে আমরা সামনের দিকে আমরা কিভাবে নিয়ে যাব, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একটা মিশ্র একটা রাজনৈতিক চিন্তা ভাবনা করে এই দেশকে চালানোর চেষ্টা করা হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পর। উনি বলছেন যে না কমিউনিজম এখানে চলবে ভারতবর্ষে, না এখানে ক্যাপিটালিজম চলবে, সমাজবাদ চলবে না, অ্যানার্কিজম চলবে না। তাহলে কি করতে হবে? উনি আমাদের উপহার দিয়েছেন, কি দিয়েছেন? ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্মক মানববাদ। অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কেউ আমরা একে আলাদা কেউ নেই। আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেরকম আছে, একটা ছাড়া আর একটা চলবে না, সেরকম সমাজের প্রতিটা ব্যক্তিকে নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। তো এই থিওরি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সেই নীতি মেনে আমাদের কাজ করছে। বলছেন অন্তর্দয় পর্যন্ত যারা লাস্ট মাইলে আছে, যাদের কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পায়নি, তাদের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আজকে আমরা যদি জল জীবন মিশনের কথাই বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলি, প্রধানমন্ত্রী যতগুলো স্কিম, আমি যদি একটার পর একটা বলি, সবকটা স্কিম যদি আপনারা দেখবেন গরিব মানুষদের জন্য। আমরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত 100% আমাদের যে স্যাচুরেশন পয়েন্ট, যে টার্গেট, সেই স্যাচুরেশন পয়েন্ট আমরা এসেছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা সেই প্রধানমন্ত্রীর আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা ঠিক করলাম যে 5 লক্ষের মতো লোক কাভারেজ আছে, যে ক্যাপিং আছে, কিন্তু বাকি লোক কোথায় যাবে? মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা সেখানে স্টার্ট করলাম। একই কায়দা 5 লক্ষ ফ্যামিলির প্রতি বছর দেওয়া হবে এই স্কিমের মাধ্যমে। আপনারা এই ভারতীয় জনতা পার্টি বিষয়ে আরো অনেক কিছু আপনারা যারা আজকে যোগদান করেছেন, আপনারা বুঝতে পারবেন, একটা মিউজিক আপনারা ফিল করবেন ভারতীয় জনতা পার্টিতে আপনারা জয়েন করার পরে। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা এবার বাজেটে যারা বিরোধীরা বলছেন যে বিভিন্ন সময় সুন্দর সুন্দর কথা নাকি আমরা বলি, কাজের বেলায় আমরা কিছু করি না। এবার জবাব দিয়ে দিয়েছিলাম বিধানসভায়, একদম 1, 2, 3 করে কি কি আমরা বলেছি এবং কি কি আমরা করিনি তো নেই। আর কমিউনিস্টদের কথা বলেনি, ওরা তো আজকে রামনবমী, আজকে এখানে যারা আমি যেটা বলছিলাম যে এক তো আজকে আমাদের প্রতিষ্ঠাতা দিবস, পাশাপাশি রামনবমীর দিন
আজকে আপনারা যোগদান করেছেন, এর জন্য আপনাদেরকে এত সুন্দর দিনে আপনারা এখানে। কিন্তু কমিউনিস্টরা তো ভগবান বিশ্বাসই করে না, ওরা তো রামনবমী বুঝে না, কিছুই বুঝে না ওরা। আমরা সব জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেসব আমাদের যে মন্দিরগুলো নতুনভাবে সৃষ্টি করার চেষ্টা করছেন, কারণ এর মধ্যে আমাদের একাত্মবোধের যে ভ্রাতৃত্ববোধ, আমরা সবাই সেই মন্দিরের মধ্যে যদি আমরা যাই, আমরা ত্রিপুরাতে এখন সব জায়গার মধ্যে মন্দিরগুলোকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করছি। কারণ ওনারা হচ্ছেন নাস্তিক। নাস্তিক শুরুই হয় ন দিয়ে, না, সবকিছুতে নেগেটিভ, না না না। বিধানসভাতেও দেখি সবকিছুতে না। আর আমরা যারা আছি আমরা মানে আস্থা, আস্তিক। এর জন্য আমরা মানুষের উপর বিশ্বাস আমাদের আছে এবং মানুষ আমাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। তবেই ওই 2 থেকে আজকে কোথায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং পার্লামেন্টে আজকে রাজ করছে। মানুষের বিশ্বাস আছে, যা বলে তাই করে। এবার আমরা বাজেটে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা কি এবারে যোজনা এবারে নিচ্ছি, এতে কি যে আরো ভালো মানে এমন সব ফসল হোক যেগুলো মানুষ অ্যাকসেপ্ট করবে, তার জন্য আমরা বাজেটে এই অর্থ বছরে প্রায় 5 কোটি টাকার মতো আমরা রেখেছি। এতে করে যে ফলনশীল, উচ্চ ফলনশীল জাতীয় যাতে ফসল তৈরি হয় তার জন্য আমরা রেখেছি। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবে, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা সেটা আমরা রেখেছি। এটার অর্থটা কি? অর্থাৎ অন্তর্দয়ে ঘরের কোনো যদি কন্যা সেখানে জন্মগ্রহণ করে তাকে 50,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট রাখা হবে এবং এই 50,000 টাকা যখন তার 18 বছর হবে সুদ সমেত কয়েক লাখ টাকা সে পাবে এবং তার বিয়ে বাবদ বা তার পড়াশোনার বাবদ সেটা কাজে লাগবে। এটাকে বললে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আমরা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা একটা এবার আমরা করেছি। এটা কি? অর্থাৎ অন্তর্দয় ফ্যামিলি যে কোনো একজন কন্যাকে আমরা তার বিয়ের খরচ বাবদ 50,000 টাকা আমরা দেব। আগে তো আমরা কোনোদিন শুনিনি এইভাবে। এই ধরনের সরকার কোথাও আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই। আমরা সেই কাজটা করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত বছরের ঘোষণা অনুযায়ী আমরা 140 জন যারা মেয়েরা আছে যারা পাশ করেছে এবার 12 ক্লাস, তাদের জন্য 140টা স্কুটি বিনা পয়সায় আমরা ওনাদেরকে দিয়েছি, যাতে করে ওরা অনুপ্রাণিত হয়, ভালো করে পড়াশোনা করে। এবার আমরা ঠিক করলাম চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর সান অ্যান্ড ডটার, কাদের যারা ভারতীয় এই ত্রিপুরাতে যারা বাসিন্দা, যারা বিএসএফ এ চাকরি করে বা সিআরপিএফ এ চাকরি করে, বিভিন্ন যেসব প্যারামিলিটারি ফোর্সে চাকরি করে, তারা যদি কোনো কারণে দেখা যায় দেশ রক্ষার্থে শহীদ হয়েছে, তাদের ছেলে মেয়েদের আমরা যদি 18 বছরের উপরে হয় তাদের জন্য আমরা ভাতার আমরা এই বাজেটে আমরা রেখেছি। বন্ধুগণ, এই ত্রিপুরা এখন কোন জায়গায় গেছে যখন কম্পেয়ার করা হয় অন্যান্য রাজ্যের তুলনায়? আমাদের আইন শৃঙ্খলা নিয়ে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আইন শৃঙ্খলা এখানে আইন শৃঙ্খলা নেই। এত সুন্দরভাবে এখানে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। আগে এখান থেকে যদি আমরা ধর্মনগর যেতাম 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লাগতো। এসকর্ট ছাড়া যাওয়া যেত না, উদয়পুরেও যাওয়া যেত না, বিভিন্ন জায়গায় আপনারা সবাই জানেন আমরা বক্তব্য। সেই জায়গায় কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরাতে সমস্ত এনটিটিএফ হোক, এনএলএফটি হোক, সবাই তাদের অস্ত্র ওনারা সারেন্ডার করেছে এবং আমরা বলতে পারি যে ত্রিপুরা একটা এমন একটা রাজ্য যেখানে কোথাও কোনো রকম টেররিস্ট আর এখানে নেই এবং টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-র আগে, আপনারা একবার এগুলো ভুললে চলবে না, 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল
ইউপিএ সরকারের সময় এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা হয়েছিল। যখন আমাদের প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি যখন দায়িত্বভার নিলেন, আমরাও কিন্তু শঙ্কিত ছিলাম কি জানি কি করবেন, কিন্তু কি চমৎকার করলেন। কোথায় গেল সে পার্লামেন্টের মধ্যে পাকিস্তান থেকে সেই টেররিস্টরা এসে যেভাবে অ্যাটাক করেছে এখন তো আর দেখা যায় না। আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে দিত, এখন তো দেখা যায় না। কারণ টিট ফর ট্যাট, যে যেরকম তাকে সেইভাবে উচিত শিক্ষা দেওয়া দরকার। যে কারণে প্রধানমন্ত্রী কি করলেন, এয়ার স্ট্রাইক করলেন, সার্জিক্যাল স্ট্রাইক করলেন। এখন কিন্তু রাজশব্দ নেই, রাজশব্দ নেই। আমাদের বোম্বেতে বোম ব্লাস্টিং, তাছাড়া আমাদের নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্টিং, এবং যেভাবে ওখানে নির্বিচারে গুলি চালিয়েছিল সবাই আমরা জানি বোম্বের ঘটনা। নর্থ ইস্টের কথা বলে তো লাভই নেই। কালকে যদি আমরা মনে করতাম যে নর্থ ইস্টে গুয়াহাটিতে যাব, গুয়াহাটি রেল স্টেশনে কখন বোম ব্লাস্টিং হবে কেউ জানে না। বিভিন্ন জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজনে প্রায় 12টা থেকে 13টা এই যে অ্যাকর্ড হয়েছে, সেই ত্রিপুরারও 3টার মতো অ্যাকর্ড হয়েছে, যে কারণে আজকে নর্থ ইস্টার্ন রিজনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাকে যে আমাদের যে নর্থ ইস্টের ডোনার মিনিস্ট্রি থেকে কালকে মিটিং আছে, এখানে ভিডিও কনফারেন্সের সমস্ত যারা মুখ্যমন্ত্রীরা আছেন সেখানে আমাকে কনভেনার করা হয়েছে। সেই কনভেনারে আমি কথা বলব, সেটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে বাইরের থেকে ইনভেস্টার সামিট যারা করবে তার জন্য আমাকে কনভেনার করা হয়েছে। আই এম নাথিং, আই এম দ্য অ্যাম্বাসেডর অফ ইয়োর্স। আমি আপনাদের প্রতিনিধিও না, কিন্তু এই যে সম্মানটা দিয়েছে এতে করে ত্রিপুরাতে যেহেতু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ এখন ত্রিপুরাতেও ইনভেস্ট করতে চাইছে। কিছুদিন আগেও এখানে ইনভেস্টার্স মিট হয়েছে, সেই ইনভেস্টার্স মিটে আমাদের প্রায় 87টার মতো ইনভেস্টার্স আমাদের ত্রিপুরা সরকারের সাথে মৌ করেছে। প্রায় 3,700 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে সর্বত্র। কিছুদিন আগে আমি বোম্বেতে যখন গিয়েছিলাম, এর আগেও যখন দিল্লিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন তৃতীয় খালির যখন উনি ভোট টেকিং সিরিমনিতে আমাদের যে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের সাথে আমার দেখা হয়েছিল, আমার পাশেই বসেছিল। ওনাদের সাথে আমি কথা বললাম, ওনার টিমও এখানে পাঠিয়েছে। সেই টিম এসে আমরা বললাম ত্রিপুরাতে এই জিনিস আছে, আপনারা ইচ্ছে করলে তার সদ্ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ফ্যাক্টরি লাগাতে পারেন, বাঁশের থেকে ইথানল তৈরি হতে পারে। বিভিন্ন বিষয়ে আধিকারিকদের নিয়ে আমি বসেছি। তো সেইভাবে বাইরের থেকে আদানিজির সাথে আমার কথা হয়েছে, আমাদের টাটা গ্রুপের চেয়ারম্যানের ওনার সাথে কথা হয়েছে। তো বিভিন্নভাবে এখানে আমরা চাইছি যে কর্মসংস্থানের সুযোগ যাতে আরো বেশি করে বৃদ্ধি হয়। সরকার তো চাইছেই, আমাদের ট্রান্সপারেন্সির সরকার গত দুদিনও আপনারা দেখেছেন পুলিশের চাকরি আমরা দিয়েছি, এবং যারা চাকরি পেয়েছে বলছে এই সরকার আছে বলে আমরা চাকরিটা পেয়েছি। আর কিছুদিন আগে পশ্চিমবাংলার আপনারা দেখেছেন যে কতগুলো চাকরি বাতিল হয়ে গেল, 10,323-এর মতো পশ্চিমবাংলা তো মানে বাতিল হয়ে গেছে। আর এখানে আমরা তারপরের দিনে আমরা চাকরি দিলাম, কোথাও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কারণ এই কারণে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি, কারণ আমরা চাই, যার माननीय प्रधानमंत्री जी बार बार बोलते हैं कि आप एक बार सोचो, जो जिसका कोई नहीं है, घर से अगर निकले, छोटा सा परिवार से निकले, बस्ती से निकले, वो किसके पास जाएगा, कौन नेता के पास जाएगा? अब उनके बारे में आप सोचो। इसीलिए कोशिश करो 100% मेरिट बेसिस पर कोई भी एग्जाम हो। আমরা ওই চলছি, আমরা আস্তে আস্তে করে এরকম চিন্তা ভাবনা করছি। কারণ এখানে ওই যখন প্রসেশনে আসবেন তবেই চাকরি পাবেন। করতে করতে 3 বার প্রায় 15 বছর ধরে ঘুরিয়ে যখন জুতোর সুতলি খুলে গেল, তারপরে চাকরি দিল, সেই চাকরিও বেনিয়ম। আমরা এরকম চাকরি দিতে চাই না।
আমরা চাকরি দিতে চাই যাতে এটা পার্মানেন্ট হয়। আমরা চাই যে মানুষের মনের যে কথা, মানুষের যে অভিব্যক্তি, সেটাকে বোঝার চেষ্টা করা। ভারতীয় জনতা পার্টিতে আপনারা এসছেন, আপনারা বুঝতে পারবেন যে এটা কি পার্টি। এটা শুধু পলিটিক্যাল পার্টি না, এটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার পার্টি। সামাজিক সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে। আমরা অনেকে ক্লাব টাপ করি, ঠিকই সামাজিক কর্ম করি। এই পার্টির মধ্যে সবকিছু হয়। আমরা মন্দিরেও পূজা করি, আমরা বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত অভিযান, আগে এমনিতেই বলা হতো, আমরা স্বচ্ছ ভারত অভিযানে রাস্তাঘাট থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো সব দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি রাম মন্দির নির্মাণ করে উনি বুঝিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিক দিক দিয়ে ভারতের কত উন্নত। যে রাম মন্দির তৈরির জন্য বছরের পর বছর কত লোক শহীদ হয়েছিল, সেই জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও চাইছি এই যে একটা বাতাবরণ সারা ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটাকে সামনে রেখে আমরা কাজ করি। আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন। 2017-18-তে আমাদের রাজ্য যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মেইন কয়েকটা ডাটা আপনাদের সামনে আমি রাখছি। 2017-18-তে আমাদের এখানে মাথা পিছু গড় আয় কত ছিল? 1,444,000। এখন কত হয়েছে? এখন 1,77,723 টাকা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাহলে কত ডিফারেন্স হলো? এবং এই যে আয়, মাথা পিছু গড় আয়, সেটা সিকিমের পরে এই যে 8টা রাজ্য আছে তার মধ্যে ত্রিপুরা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সেই দিক থেকে। 2023-24-এর কথা বলছি, এখন আরো বাড়বে। এবং যে কারণে আমাদের যে এসডিজি, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যে প্যারামিটার, সেখানে দেখা গেছে ত্রিপুরা আগে টপ পারফর্মার ছিল, এখন টপ পারফর্মার থেকে এখন বলছে ফ্রন্ট রানার হিসাবে স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা। এখানে আপনারা নিশ্চয়ই খুশি হবে যে 2017-18 অর্থ বছরে রাজ্যের যে নিজস্ব আয় কত ছিল? 1,09,15 কোটি টাকা। আর এবার 2025-26-এ আমরা আনুমানিক যে আরই যেটা পাচ্ছি সেটা কত হতে পারে? 4,514 কোটি টাকা রাজস্ব আয়। এটাকে বলে আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত। মাননীয় প্রধানমন্ত্রীজির অর্থনৈতিক দিক দিয়েও কিভাবে দেশকে স্টেবিলাইজ করছে, কোথায় 11th পজিশনে ছিল অর্থনৈতিক দিক দিয়ে, সেটাকে 5ম স্থানে নিয়ে এসছে। তো সেটা কি করে হবে? সমস্ত রাজ্যগুলো যদি উন্নত হয় তবে সেটা সম্ভব হবে। আমরাও সেভাবে কাজ করছি। আমি জল জীবন মিশনের কথা বলছি। আমাদের জল জীবন মিশন শুরু হওয়ার আগে ত্রিপুরাতে কত পার্সেন্টেজ ছিল জল মানুষের বাড়িতে? 3%, অনলি 3%। আর এখন কত? প্রায় 85.12%। কোথায় 3% আর 85.12%। এবং জাতীয় গড় কত? 79.98%। আমরা কোথায় এগিয়ে গেছি এবং খুব স্পিডে আমরা যাচ্ছি। বহু লোক বলে যে বাইরে অনেক জায়গার মধ্যে জল নেই, জল নেই। আমাদের পাহাড় এলাকায় জলস্তর অনেক নিচে এবং সেখানে খুব কঠিন, বোর করে জল আনা মুশকিল। সেখানে আমরা ইনোভেটিভ যে স্কিম সেগুলো আমরা এনেছি। ক্যাচ দ্য রেইন, জলকে ধরে রাখতে হবে, বৃষ্টির জলকে কিভাবে ধরে রাখতে হবে তার আমরা সেখানে পরিকল্পনা করেছি। সেখানে ড্যাম তৈরি করেছি, যেখানে ছড়ার জল আছে তাকে পরিশ্রুত করে সেই জলকে কিভাবে দেওয়া যায় সমস্ত ঘরে ঘরে তার ব্যবস্থা করছি। ছোট ছোট যে ছড়া আছে, স্ট্রিম আছে, তার থেকে জল আমরা নিয়ে, তো এই ইনোভেটিভ যে স্কিম সেগুলো আমরা ব্যবহার করে আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানেও আমি এবারও বিধানসভায় সমস্ত আমি বলেছি কোন কোন জায়গায় আমাদের FTH এর আমরা কানেকশন আমরা দিয়েছি, সেগুলো আমরা বলেছি। এবং শুধু তাই নয়, আমাদের এই যে নর্থ ইস্টের মধ্যে ধলাই জেলা যেটাকে বলা হয় যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানেও
আমাদের ৫ম জাতীয় জল পুরস্কার 2023-এ পেয়েছে আমাদের এই দলাই জেলা। কাজেই মানুষের ওদের তো মুখে খালি ফালতু কথাই বলে, কাজের কাজ কিছুই জানে না, ডাটা নেই, কিচ্ছু নেই, খালি এই কথা বলে বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা যদি গ্রামীণের কথা আমরা বলি, এখন পর্যন্ত আমাদের ত্রিপুরাতে গ্রামীণ এলাকায় প্রায় ৩,৬৮,০০০ ঘর নির্মিত হয়ে গেছে এবং তাতে করে কত টাকা খরচ হয়েছে? ৩,০০০ কোটি টাকার মতো তাতে খরচ হয়েছে। এই টাকাটা কিন্তু গ্রামের মধ্যে আছে। আর্থসামাজিক উন্নয়ন আমাদের ত্রিপুরাতে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মানুষ খুশি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা আমাদের আরবানে আছে সেখানেও প্রায় ১২০০ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ৭০,০০০ উপর ঘর এখানে নির্মাণ হয়েছে। আমরা মহিলাদের কথা যদি বলি, আমরা এটা বলতে পারি যে আমরা এখানে এই ত্রিপুরা সরকার গঠিত হওয়ার পর থেকে বহু স্কিম আমরা মহিলাদের জন্য আমরা অনেক স্কিম আমরা তৈরি করেছি। আপনারা জানেন যে এর মধ্যে 33% রিজার্ভেশন ওনাদেরকে আমরা দিয়েছি। কোথাও কোনো গভর্নমেন্টের যদি কোনো স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের দিতে হবে, সেটা আমরা করেছি। আমাদের 8টা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি 7টা ডিস্ট্রিক্টে 7টা আমরা মহিলা থানা আমরা করেছি। কারণ আপনারা জানেন যে মহিলারা অনেক সময় পুলিশ যারা আছেন তাদের কাছে পুরুষ পুলিশ যারা আছেন তাদের কাছে অনেক কথা বলতে পারেন না, সেখানে মহিলার দ্বারা পরিচালিত আমরা 8টা মহিলা থানা করেছি। শুধু তাই না, প্রায় 137 TSR এর মধ্যে আমরা মহিলা এবার ওনাদেরকে নিযুক্তি দিয়েছি এবং আমি নিজেও দেখেছি তারা কিন্তু কোনো অংশে পুরুষদের থেকে কম নয়। আমাদের মহিলাদের ত্রিপুরাতে তো আমি বারবার বলি যে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের থেকে আমরা 3য় স্থানে আছি। মহিলাদের ক্ষেত্রে আমাদের নির্যাতনের যে প্যারামিটার আছে তার দিক দিয়েও কিন্তু আমরা এখন এখানে সর্বনিম্ন দিক দিয়ে আমরা 8ম স্থানে আমরা এখানে আছি। এখানে কিছুদিন আগে এইবারের যে আমরা বাজেট, সেখানে আপনি দেখুন আমরা কত সেন্সিটিভ, কারণ এটা জীবন থেকে শেখা। আমরা দেখেছি আমরা যখন এখানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যারা বিভিন্ন মাস্টারমশাই আছেন তাদের পিছনে আমরা দৌড়তাম এক জায়গা থেকে আরেক জায়গায়, এখনো দৌড়াই। তো আমরা ঠিক করলাম, আমি অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, এমন সব সেন্টার আমরা করতে হবে এবং বাইরের থেকেই হোক ভালো যারা শিক্ষক তাদেরকে নিয়োজিত করতে হবে, নিয়োগ দিতে হবে। সেই দিশায় আমরা সমস্ত যে আমাদের যে সাব ডিভিশন আছে সেখানে কোচিং সেন্টার আমরা করছি এবং তার জন্য আমরা অর্থ রেখেছি যাতে করে মানুষ ধরতে না হয় এক জায়গার থেকে আরেক জায়গায়। একটা জায়গার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংলিশ এই বিষয়ে আমরা সেন্টার এবার এখানে কোচিং সেন্টার আমরা চালু করছি। আমাদের অনেক সময় প্রতিযোগিতামূলক যে ঘটনাগুলো আসে বা বিষয়গুলো আসে তখন আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাইরে যেতে হয়। তো তাদের জন্য আমরা এখানে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা এখানে চালু করেছি, আগরতলা, উদয়পুর এবং আমবাসা, কাভারিং অল দ্য বিধানসভা। সেখান থেকে মানুষ এখান থেকে পরীক্ষা কম্পিটিশনের জন্য ওরা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেই সেন্টার থেকে দিতে পারে। চোখের সমস্যা সম্পর্কে আমরা জানি, এবার আমাদের বাজেটে আমরা রেখেছি এক্সক্লুসিভলি শুধু একটা আই হসপিটাল হবে। সেখানে আইয়ের যা যা আছে যা সুপার স্পেশালিটি আছে সেই ব্যবস্থা একটা হসপিটাল, তার জন্য প্রায় 100 কোটি টাকা রাখা হয়েছে, আগরতলায় সেটা হতে যাচ্ছে। আমাদের এখানে যানজটের সাংঘাতিক সমস্যা আপনারা সবাই জানেন, আমরাও ভুক্তভোগী। তো চেষ্টা করছি যানজট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমার অনেক বিষয় আমার অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি। তো এইবার একটা যে উড়াল পুল তৈরি হবে সেটা রাধানগর থেকে হয়ে আপনার জগন্নাথ বাড়ি রোড হয়ে সেটা IGM হসপিটালের সামনে ল্যান্ড করবে। তার জন্য এখানে প্রায়
492 কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। তাছাড়া উদয়পুরেও একটা এরকম একটা ফ্লাইওভার হবে, সেখানেও 355 কোটি টাকা রাখা হয়েছে। আমরা চাই এখানে মোটর স্ট্যান্ড থেকে যদি আমরা ল্যান্ড করাতে পারি সে RMS চৌমনি, তাহলে আরেকটা ফ্লাইওভার এখান থেকে এসে কানেক্ট হতে পারবে। এবং আবার আরেকটা বিকে রোড হয়ে যদি সেটা উজ্জয়ন্ত প্যালেসের সামনে করা যায়, সেখানেও একটা ফ্লাইওভার করার আমরা চিন্তা ভাবনা আছে। এবং আমরা একটার পর একটা আমরা মানুষের সুবিধার্থে সেই কাজগুলো আমরা করব। আপনারা এর মধ্যে দেখেছেন যে মৎস্য চাষে ত্রিপুরা কিন্তু আমরা চেষ্টা করছি যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এর জন্য 59 জেলায় একটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা স্থাপন করছি। তার মধ্যে আমরা প্রায় 9 কোটি টাকার মতো সেখানে সংস্থান আমরা রেখেছি। কৈলাসহর এবং উদয়পুরে আমরা মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণ করার আমরা সেই প্রধান এখানে রেখেছি। আমরা আরো বিভিন্ন জায়গায় যাতে 50টি জিমনাসিয়াম স্থাপন করা যায়, তার জন্য এবারের আমরা এই বাজেটে আমরা রেখেছি। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে আপনারা দেখেছেন গত পরশুদিন আমি সেখানে ইনগুরেট করলাম। এখানে যে ট্র্যাক আছে, যে অ্যাথলেটিক ট্র্যাক, নেতা নেত্রীদের নামে তো অনেক কিছু হয়। তা আমি যখন স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বললাম, তা আমি বললাম যারা ত্রিপুরার জন্য কাজ করেছে, যারা নাম কুড়িয়েছে তাদের নামে করতে হবে, এবং যারা এখন এই পৃথিবীতে নেই। তো দেবভক্তি জমাতের নামে আমি নাম দিলাম। আমাদের জুনিয়র ছিল, পেন্টাথলন, ডেকাথলন এবং ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, প্রচুর সে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি প্রচুর নাম করেছে। তার নামে আমরা দেবভক্তি জমাতের নামে সেখানে এই ট্র্যাকের নাম দিয়েছি। ফুটবলও সেরকম, এখানে তো অনেকের বোধহয় জন্ম হয়নি, আমরা একদমই ছোট, কিন্তু আমরা শুনতাম উমাকান্ত একাডেমিতে এবং উমাকান্ত স্কুলেরই সে ছাত্র ছিল, খুব ভালো গোলকিপার। তার পেটে হঠাৎ করে বল আটকাল, বল পড়াতে সে অন দ্য স্পট মারা যায়। ভট্টাচার্য বাবু, উনার নামে আমরা ফুটবল গ্রাউন্ড, যেখানে সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড যেটা হলো, উনার নামে আমরা সেখানে ডেডিকেট করেছি। এখানে যিনি আমাদের অনেক স্টুডেন্ট পড়িয়েছেন, যিনি হকি গ্রাউন্ড যেটা সিনথেটিক হকি গ্রাউন্ড, উনার নামে আমরা করেছি সদর। তো এইভাবে আমাদের সরকার চেষ্টা করছে মানুষের সম্মান দেওয়া। এর আগেও আমরা একটা আমবাসার মধ্যে স্পোর্টস এন্ড ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা এখানে আবাস তৈরি হয়, সেখানেও মধুসূদন সাহার নামে আমাদের সাথে জিমন্যাস্টিক করতো, তার নামে আমরা সেটা দিয়েছি। এবং ওনাদের ফ্যামিলি যখন খবরটা পেল, ওরা যখন আসলো, সবাই মানে কান্নায়, ওরা এত আনন্দ যে কোনদিন আমাদের এইভাবে সম্মান দেবে, মানে কথাই বলতে পারছিলেন না। তো আমরা সম্মান, ভারতীয় জনতা পার্টির যারা আমরা যারা কার্যকর্তা, আমরা সম্মান দিতে জানি, সম্মান দিতেও জানি, সম্মান নিতেও জানি, এবং এইভাবেই আমরা সম্মান, মানুষের কাছে আস্থা আমরা চাই, এবং সেইভাবে আমরা কাজ করছি। চিফ মিনিস্টার রাবার মিশনের যে আওতায় সেখানে প্রায় 20,485 হেক্টর জমিতে রাবার চাষের ব্যবস্থা করা হয়েছে, এবং এতে করে 10টি রাবার যে প্রক্রিয়াকরণ তারও ব্যবস্থা করা হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল খোলা হবে, 50 শয্যা বিশিষ্ট 60টি ST হোস্টেল করা হবে। তো এই সরকার আসার পর সবচেয়ে বেশি মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের জন্য যা করেছেন, আমরাও সেই দিশায় আমরা করছি। আগে রাজন্য আমলের ইতিহাসে মুছে দেওয়ার চেষ্টা করেছিল, আর আমাদের সরকার এসে তাদেরকে সত্যিকারের সম্মান দেওয়া হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে টাটা গ্রুপের সাথে আমাদের মৌ হয়েছে। এখানে যে পুরানো যে রাজভবন, সেটাকে একটা 5 স্টার হোটেল হবে। 5 স্টার হোটেলটা কি 5 স্টার হোটেল? যে কমার্শিয়াল 5 স্টার হোটেল না, সেটাকে একটা হেরিটেজ 5 স্টার হোটেল হবে। সেখানে 4টা এক্সক্লুসিভ রুম হবে, যেগুলো রাজন্যের যে স্টাইল আছে, রাজন্য আমলের যে স্টাইল, সেই আমল। এবং সেখানে আপনারা সবাই জানেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 7-7বার ত্রিপুরাতে এসেছিলেন, এবং ওখানে উনি থেকেছেন। এবং ওখানকার যে রাজন্য আমলের যা যা আছে রেট্রো ফিটিং করে আমরা সেইগুলোকে আমরা অলরেডি প্রায় 17 কোটি টাকা খরচ করে সেটাকে ঠিক করেছি। বাকি আরো যে প্রায় 100টা, মানে 4টা বাদ দিয়ে আর বাকি নর্মাল
যে হোটেলের রুমগুলো হবে সেই রুমগুলো হেরিটেজ টাইপের হবে। তো এখন এক একটা রুমে আমার কাছে যা ওনারা বললেন যে 4টা যে রুম হবে প্রায় প্রতিদিন 1.5 লাখ টাকা কম হবে। এটা কে কারা আসবে? ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে সেই চেইন দেশ বিদেশ থেকে এখানে আসবে, নিজেরা প্লেন ভাড়া করে এখানে আসবেন। তারা যখন আসবে এবং প্রায় 200 জনের মতো ডাইরেক্টলি ওখানে রিক্রুটমেন্ট হবে আমাদের ছেলে মেয়েদের, এবং ইনডাইরেক্টলি হবে বিভিন্নভাবে, ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে বেভারেজ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে হবে। তখন বিদেশ থেকে যখন চার্টার প্লেন নিয়ে আসবে তারা তো শুধু ওই হোটেলে বসে থাকবে না, তারা বিভিন্ন আমাদের যে জায়গাগুলো আছে দেখার মতো জায়গা, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরই হোক, আমাদের ঊনকোটি হোক, আমাদের ছবিমুড়াই হোক, আমাদের বিভিন্ন যেসব জায়গাগুলো আছে সেখানে যাবে। তো সেখানে যাবে এবং মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে খালি ত্রিপুরার লোক জানেন, পৃথিবীর এবং ভারতবর্ষের মানুষ তো জানে না। তো সেইভাবে কথা বলার পর আমরা সেই সলিউশনে এসেছি, তাতে করে আগামী দিন আমি নিশ্চিত যে একটা বিরাট একটা চেইন আসবে এবং ত্রিপুরাকে সারা পৃথিবীর মধ্যে মানুষ জানবে। তো আমরা সব দিকে আমরা চেষ্টা করছি যে সবাই যেন, আমরা যেটা বললাম যে পণ্ডিত দীনদয়ালজি যে বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, এবং প্রধানমন্ত্রীজি সেই দিশাই বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই কাজটা আমরা কিন্তু করছি। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে থানাগুলো যে আছে বিভিন্ন থানা, সেই থানাগুলো পুরনো, সেই থানাগুলো ভেঙে সেখানে মাল্টি স্টোরির বিল্ডিং আপনারা বানান, তাতে করে যারা পুলিশ অফিসার বা অন্যান্য কর্মচারীরা এখানে থাকবেন, সেই বিল্ডিং এ যখন থাকবেন তাদের মধ্যে একটা ফিলিংস হবে যে এটা আমাদের জায়গা, এবং কোনো সমস্যা হলে তাকে বাড়ির থেকে আসতে হবে না, এখানে থেকেই কিন্তু কুইক রেসপন্স যে বিষয় সেটা দেওয়া যাবে। তো সেই মাথায় রেখে আমরা এখানে আগরতলার যে পশ্চিম থানা, পূর্ব থানা এবং অন্যান্য যেসব জায়গাগুলো আছে মধুপুর থেকে আরম্ভ করে বহু জায়গার মধ্যে আমরা এইবার বাজেটে রেখেছি, এগুলোকে ডিমোলিশ করে নতুনভাবে থানা এখানে আমরা করব। বাগবাসা থানা এবং বাইকুড়া থানা এবং বিলুনিয়া থানা। তো আমরা চেষ্টা করছি যে ত্রিপুরাকে সুন্দর করার, একদিকে আর্থিকভাবে আর্থসামাজিক উন্নয়ন, এবং আরেক দিক দিয়ে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সুরক্ষিত করেছেন, আর্থিকভাবে সুরক্ষিত করেছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সুরক্ষিত করেছেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। সবাইকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসেছেন, আমাদের কথা আপনারা শুনেছেন, এবং আপনাদের কাছে একটা রাস্তা চলে যাবে। এখন আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমি অনেক জায়গায় বলি যে এটা রাস্তা না, আমাদের আগামী দিন রাস্তা দেখাচ্ছেন। আপনারাও কিন্তু একটা রাস্তা পেয়েছেন। আমি আশা করি আপনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পরে এই দেশকে কিভাবে শক্তিশালী করা যাবে, এই রাজ্যকে কিভাবে শক্তিশালী করা যাবে, সেই রাস্তাটা কিন্তু আপনারা পেয়ে গেছেন। আমি মন্ডল সভাপতিকে বলবো ওনাদেরকে সবসময় যোগাযোগ রাখা, ওনাদের সাজেশন নেওয়া, এবং ওনারাও মাঝে মাঝে, কারণ আমাদের তো অনেক সময় প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে